রাইট ফর্ম অফ ভার্বের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা। আমরা প্রায়ই দেখব যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হচ্ছে। আসলে আমরা কখন ভার্বের সাথে আইএনজি যোগ করব? এটার কি এমনি এমনি যোগ হয় নাকি আসলে কোনো নিয়ম আছে? সবকিছুরই কিছু নিয়ম বা রুল থাকে। তো চলো আমরা দেখে নিই কখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে কখন সেটার রাইট ফর্ম হিসেবে বিবেচিত হবে। কোন সেন্টেন্সে টু ব্যতীত, আমরা জানি যে টু হলো একটা প্রিপজিশন। এই টু ব্যতীত অন্য কোনো প্রিপজিশন থাকলে এর পরের ভার্বটির সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। এই যে টু ব্যতীত অন্যান্য প্রিপজিশন গুলো, তাহলে প্রিপজিশন কোনগুলো? যেমন অফ, আউট, উইথ, বাই, উইদাউট, আপ, এগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। দেখো, হি ইজ ফন্ড অফ ড্যাশ, ব্র্যাকেটে ভার্ব আছে নো হিজ ফিউচার। তাহলে বলো তো এখানে নো এর সঠিক রূপটা কি হবে? যারা জানো ঝটপট কমেন্ট বক্সে উত্তরটা লিখে ফেলো, আর যারা জানো না তারা দেখতে থাকো। দেখো এখানে রাইট ফর্মটা হবে নোয়িং, কারণ কি এই গ্যাপের কি আছে? অফ দিয়ে আছে। তাহলে অফের পরে ভার্বের কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। একইভাবে মনিরা ইজ ভেরি গুড অ্যাট ড্যান্স। দেখো শূন্যস্থানের আগের শব্দ আছে অ্যাট। অ্যাট হলো একটা প্রেপোজিশন। সো প্রেপোজিশনের পরে আমরা জানি টু ব্যতীত যে কোনো প্রেপোজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো আমরা এখানে সঠিক রূপটা কি ব্যবহার করব? ডান্সিং। আইএনজি যোগ করার ক্ষেত্রে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, ইটা বাদ দিয়ে তারপরে আইএনজি যোগ করতে হবে। 2 নম্বর, সেন্টেন্সের শুরুতেই যদি ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। যেমন দেখো, ড্যাশ গো হোম আই এট রাইস, একদম শুরুতেই ভার্ব আছে গো, তাহলে আমরা নিঃসন্দেহে কি করব? গো ভার্বের সাথে আইএনজি যোগ করব। রাইট অ্যান্সারটা হবে গোয়িং। একইভাবে ড্যাশ ওয়াক ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, এখানে রাইট ফর্ম কি হবে? শুরুতেই ভার্ব আছে, সো ওয়াক ভার্বের সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। নাম্বার 3, কোন সিম্পল সেন্টেন্সে যদি দুইটি ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্স, দেখো সিম্পল সেন্টেন্স আমরা জানি সিম্পল সেন্টেন্স কি? যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তো যখন দেখবা যে বাক্যের সাবজেক্ট একজন এবং সেখানে একাধিক ভার্ব আছে, তখন বুঝতে হবে এটা একটা সিম্পল সেন্টেন্স। এর একটা ভার্ব ফাইনাইট থাকবে আর পরের ভার্বটা কি করতে হবে? নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট দুভাবে করা যায়, একটা হলো ভার্বের সাথে আইএনজি যোগ করে নন ফাইনাইট করা যায়, আর আরেকটা হচ্ছে ভার্বের আগে টু যোগ করে সেটাকে কি করা যায়? নন ফাইনাইট করা যায়। দেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে তাহলে সাধারণত পরের ভার্বটার সাথে আমরা আইএনজি যোগ করব। তবে পরের ভার্বটা দ্বারা যদি কাজের উদ্দেশ্য বোঝায়, হ্যাঁ, আগের কাজটা কি উদ্দেশ্যে হয়েছে এরকম উদ্দেশ্য যদি বোঝায়, তাহলে আইএনজি যোগ না করে কি করব? ওই ভার্বের আগে টু যোগ করব। আমরা যখন টু যোগ করব সেই নিয়মে গিয়ে এটা দেখব। খেয়াল করো, এখানে উদাহরণ আছে আই ওয়াচ দ্য ম্যান গো, তাহলে এখানে সাবজেক্ট হলো আই, একটা ফাইনাইট ভার্ব সহ দেওয়াই আছে, এটি একটা সিম্পল সেন্টেন্স, তাই আমরা এই গো ভার্বটাকে কি করব? নন ফাইনাইট করে ফেলবো। গো এর সাথে কি হবে? আইএনজি হবে, তাহলে রাইট ফর্মটা হবে গোয়িং। তবে এইখানে যদি ভার্বটা দ্বারা এই আগের মানে ভার্বটার উদ্দেশ্য প্রকাশ করত, কাজের উদ্দেশ্য প্রকাশ করত, তখন আমরা এখানে আইএনজি যোগ না করে কি করতাম? এখানে একটা টু যোগ করতাম। দেখো এই যে এইখানে পরের নিয়মটাই এখানে বলা হয়েছে যে পরের ভার্বটি দ্বারা কাজের উদ্দেশ্য বোঝালে উক্ত ভার্বের পূর্বে টু বসে এবং কোনো প্রকার আইএনজি যুক্ত হয় না। উই ইট, ব্র্যাকেটে আছে লিভ, তাহলে আমরা খাই বেঁচে থাকার জন্য। লিভ ভার্বের সঠিক রূপ কি হবে? টু লিভ হবে। কেন হবে? কারণ এই লিভ দ্বারা এই খাওয়ার উদ্দেশ্য বোঝাচ্ছে, আমরা কেন খাই? বেঁচে থাকার জন্য। তার মানে পরের লিভ ভার্বটা আগের ইট ভার্বটার উদ্দেশ্য বুঝাইছে, আমরা কেন খাই? খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা। তো পরের ভার্বটা দ্বারা যেহেতু উদ্দেশ্য বুঝিয়েছে তাই আমরা আইএনজি যোগ না করে কি করব? টু যোগ করব। একইভাবে দে স্টাডি লার্ন, মানে তারা পড়ালেখা করে শেখার জন্য। লার্ন ভার্বটা দ্বারা স্টাডির উদ্দেশ্য বুঝিয়েছে, স্টাডি করার উদ্দেশ্য। সো রাইট ফর্মটা কি হবে? টু লার্ন। 4 নাম্বার, অ্যাক্টিভ ভয়েস এর বাক্যে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, এগুলো হচ্ছে টু বি ভার্ব।
এরপরে মূল ভার্ব থাকলে সেই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। এখানে আমি একটু বিস্তারিতই বলি। টু বি ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে পরের ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, আর যদি বাক্যটা প্যাসিভ ভয়েসের হয় তাহলে আমরা পরের ভার্বটা কি করব, পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। দেখো, দ্য প্রিন্সিপাল ইজ অ্যাডভাইজ হিজ স্টুডেন্টস। এখানে অ্যাডভাইসের রাইট ফর্মটা কি হবে, দেখো গ্যাপের আগে আছে ইজ, টু বি ভার্ব। তাহলে টু বি ভার্বের পরে ভার্বের সঠিক রূপ দুটো হতে পারে, হয় আইএনজি যোগ হবে না হয় পাস্ট পার্টিসিপল হবে। একটু খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট দ্য প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল কি অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার কাজটা করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারেন, প্রিন্সিপাল অ্যাডভাইস করতে পারেন। তার মানে এইখানে সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ। আমরা কি করব, অ্যাডভাইসের সাথে আইএনজি যোগ করে দেব, অ্যাডভাইজিং। দ্য ট্রাভেলার্স আর পাস দ্য রোড। একইভাবে এই আর হলো টু বি ভার্ব, তারপরে একটা ভার্ব আসছে। এখন দেখতে হবে বাক্যের সাবজেক্ট এই ভার্বের কাজ করতে পারে কিনা। ট্রাভেলার্সরা কি পাস করতে পারে, রাস্তা অতিক্রম করতে পারে? অবশ্যই পারে। তার মানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ। সো আমরা কি করব, পাসের সাথে আইএনজি যোগ করে দেব, রাইট ফর্মটা হবে পাসিং। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলেও টু যুক্ত কতগুলো শব্দ আছে যাদের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেখো, এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন এইচএসসিতে পড়বে তখন তোমাকে এই নিয়ম থেকে এক্সারসাইজ করতে হবে, বোর্ড কোশ্চেনে আসে। যখন তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেবে, অ্যাডমিশনে তোমাকে এই রুলের আন্ডারে এক্সারসাইজে তোমাকে বা প্রশ্নের সলভ তোমাকে করতে হবে। ইভেন যখন তুমি বিসিএস সহ সকল যে কোনো ধরনের সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, প্রিলিতে ইভেন ক্ষেত্র বিশেষে রিটেনের ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে, এই নিয়ম থেকে ভার্বের রাইট ফর্ম করতে হবে। সো এতক্ষণ যতগুলো রুল বলেছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা পরবর্তী মানে তোমার কাজের জন্য। তাহলে এই নিয়মটা অবশ্যই তোমাকে কি করতে হবে, খুব ভালোভাবে মাথায় নিতে হবে এবং তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। যে আমরা জানি নর্মালি টু এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কতগুলো বিশেষ শব্দ আছে যাদের সাথে টু থাকা সত্ত্বেও পরের ভার্বটার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। সরি, ফ্রেজগুলো হলো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, এডিক্টেড টু, অ্যাকাস্টম টু। এদের পরে এই যে একটা করে টু থাকার পরেও পরের ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। অনেকেই এই ফ্রেজগুলোর অর্থ জানো না, একটু জেনে নাও। উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে প্রতীক্ষায় থাকা, অপেক্ষায় থাকা, ইউজ টু অভ্যস্ত, এডিক্টেড টু মন্দ কাজে আসক্ত, নিমগ্ন বা নেশাগ্রস্ত, হ্যাঁ, অ্যাকাস্টমড টু মানে হচ্ছে অভ্যস্ত। এগুলো এই অর্থে ব্যবহার হয়। দেখো, জেরিন ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু বাই সাম বুকস। এইখানে বাই এর সঠিক রূপ কি হবে? তুমি কিন্তু যারা এর আগে একটা নিয়ম পড়েছো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে তুমি এখানে বাই দিয়ে দিতে পারো, কিন্তু ব্যতিক্রম হলো উইথ আ ভিউ টু। হ্যাঁ, এই টু যুক্ত ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো দ্য রাইট অ্যান্সার ইজ বাইং। রাইট অ্যান্সার ইজ বাইং। I am looking forward to hear from you. তাহলে এখানে হিয়ার এর রাইট ফর্ম কি হবে, হিয়ারিং। কারণ কি, এই যে ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টুর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নাম্বার 6, হোয়াইল যুক্ত বাক্যে হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে উক্ত বাক্যাংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, সাবজেক্টের পরে অজ অথবা ওয়ার আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে, এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট যদি না থাকে তাহলে জাস্ট ভার্বটার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো হোয়াইলের পরে সাবজেক্ট থাকা আর না থাকা। সাবজেক্টের হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ বা ওয়ার বসিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে জাস্ট ভার্বটার সাথে আইএনজি যোগ করলেই রাইট ফর্ম হবে। আমরা উদাহরণ দেখি। While I visit রংপুর I met him। খেয়াল করো, এখানে হোয়াইলের পরে আই সাবজেক্ট দেওয়া আছে, তাহলে ভিজিটের রাইট ফর্ম কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওয়াজ ভিজিটিং। দ্বিতীয় বাক্যে while walk in the garden I saw a snake।
এইখানে দেখো হোয়াইল এর পরে কোনো সাবজেক্ট নেই, সো এইটা রাইট ফর্ম হবে ওয়াকিং, জাস্ট ওয়াক ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। 7 নাম্বার, কোনো বাক্যে নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট ইত্যাদি থাকলে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, সাবজেক্টের পরে এম, ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। দেখে নেওয়া যাক উদাহরণগুলো। দ্য ম্যান ড্যাশ মেক আ গার্ডেন নাও। এই যে নাও, নাও শব্দটার কারণে আমরা বুঝবো যে এটা নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে রাইট ফর্মটা কি হবে ইজ মেকিং। দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ হবে আর মেক ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস ড্যাশ ইনক্রিজ অ্যাট প্রেজেন্ট। তাহলে এখানে ইনক্রিজ ভার্বটার রাইট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কি আছে অ্যাট প্রেজেন্ট আছে, তাহলে অ্যাট প্রেজেন্টটা নর্মালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নির্দেশ করে। সো এখানে কি হবে আর ইনক্রিজিং, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্রাইসেস, প্লুরাল নাউন, আর ব্যবহার হবে আর ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত হবে। এই ছিল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ভার্বের সঠিক রূপ এর প্রয়োগ করার নিয়ম কানুনগুলো। যারা এগুলো বুঝতে পেরেছ তারা এই নিয়মের অধীনে অনেকগুলো বোর্ড কোশ্চেন এসেছে, সেগুলো তোমরা নিজেরা বের করে নিয়ে এক্সারসাইজ করবে। তাহলে এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করার যে 7টা রুল নিয়ে আমরা কথা বলেছি সবগুলো খুব সহজে তুমি মনে রাখতে পারবে।